আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো লাস্ট কিছুদিন যাবৎ আপনার গ্রুপে এবং আমার ইনবক্সে কিছু প্রশ্ন পাচ্ছি। সেই প্রশ্নগুলার ভিতর সবচেয়ে কমন যে প্রশ্নটা ছিল, ঠিক এই সময় দাঁড়িয়ে অর্থাৎ ২০২৬ সালে দাঁড়িয়ে আমাদের কি আসলে নতুনদের জার্মান ভাষা শেখাটা শুরু করা উচিত কিনা? তো এই প্রশ্নটার পেছনে আসলে অনেকগুলা কারণ আছে। সত্যি কথা বলতে আমাদের যে জার্মান কমিউনিটিটা আছে, তো এটা দিনে, দিনে অনেক নষ্ট হয়ে গেছে। তো আমরা সত্যি কথা বলতে যখন ২০২৪ এর শুরুতে বা ২৫ এর শুরুতে যে সময়টা ছিল তখনও এতটা খারাপ ছিল না। কিন্তু এই যে জার্মান কমিউনিটি প্লাস জার্মান ভাষার উপরে যে সকল ব্যবসা এখন পর্যন্ত দাঁড় করানো হইছে, তো এই সকল ব্যবসা আসলে প্রত্যেকটা নতুন স্টুডেন্টেরকে একটা বিভ্রান্তের ভিতরে ফেলে দিয়েছে। কিন্তু আমি যে কথাটা বলব আজকে, সেটা একদম বাস্তবতার উপর ভিত্তি করে। আমরা যেহেতু আমাদের মতো যারা অনেকদিন যাবত এখানে আছেন, তারা বিষয়টা নিয়ে ভালো বুঝতে পারবেন। এবং এটাও বলব যে আসলে আপনি যদি নতুন হয়ে থাকেন, A1 লেভেলে থাকেন, আপনার কি সামনের দিকে আগানো উচিত হবে কিনা? এবং আসলেও কি আপনাকে জার্মানটা শিখে এখন কোনো ফায়দা আছে কিনা? এক কথায় সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওটা। তো দেখুন, আমাদের জার্মান ভাষা শেখার পেছনে বেশিরভাগ উদ্দেশ্য থাকে Ausbildung করা। আর যারা হচ্ছে স্পাউস ভিসা বা অন্যান্য ভিসা আছে তাদের জন্য বিষয়টা আলাদা। কিন্তু আমরা যারা হচ্ছে Ausbildung করার জন্য ভাষাটা শেখা শুরু করছি, তারা কিন্তু সবাই জানে যে এটা একটা লং প্রসেস। আপনি একটা ইউরোপের কান্ট্রিতে যদি আপনি ঢুকতে চান, অবশ্যই আপনাকে ২ থেকে ৩ বছরের একটা লম্বা প্রিপারেশন প্লাস ভালো অ্যামাউন্টের একটা টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি মালয়েশিয়া অথবা মিডল ইস্টের কোনো কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে যান, তাহলে কিন্তু আপনার সেই সময়টা নাই। তো এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে আপনার মেইন আ বিষয়টা সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে আমরা তো মিডল ইস্ট অথবা হচ্ছে যে সকল দেশে আমরা কাজের জন্য যাই, সে সকল দেশে তো আমরা খুব দ্রুতই চলে যাইতে পারি। বাট জার্মানির মতো একটা দেশে এখানে আমরা কেন যাইতে পারব না? আমরা তো ভাষাটা শিখলেই তো হয়ে গেল। বাট বিষয়টা এরকম না। তো আমি আপনাদেরকে একটা ছোট্ট করে একটা কথা বলি। আপনার ভাষা শেখা, এরপরে আপনার সেই ভাষার উপর যে সার্টিফিকেটটা আপনি নিবেন পরীক্ষা দিয়ে, গুয়েট হোক বা টেলক হোক যেখানেই হোক না কেন, এরপরে আপনি যে Ausbildung টা করবেন, এই যে ৩ টা বিষয় আছে, ৩ টা বিষয় হচ্ছে একদম পুরোপুরি আলাদা বিষয়। তো একটা বিষয় এবং আরেকটা বিষয় সম্পূর্ণই আলাদা। ভাষা শেখা এক জিনিস, ভাষা শিখে সেটার সার্টিফিকেট অর্জন করা আরো কঠিন এবং আপনার একটা Ausbildung খোঁজা বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে সেটা আরো কঠিন। তো আপনাকে আমি হচ্ছে ১ম এ যে বিষয়টা একটু ক্লিয়ার করব Ausbildung এর ক্ষেত্রে সেটা একটু সবাই মাথায় রাখেন। সেটা একদম পুরোপুরি বাস্তব। তো এই জিনিসটা যদি আপনি নরমালি চিন্তা করেন, আপনি নরমালি সেই জিনিসটার উত্তর পেয়ে যাবেন। সাপোজ আপনি ধরেন আপনি বাংলাদেশ থেকে বিলং করতেছেন। ওকে? ধরলাম আপনার ভাইয়ের একটা কোম্পানি আছে জার্মানিতে। ঠিক আছে? তো সেই কোম্পানিটার নাম দিলাম আমরা আ এবিসি কোম্পানি, হ্যাঁ? এবিসি কোম্পানি। তো এই এবিসি কোম্পানিটা আ তাদের একটা হচ্ছে হাউস বিল্ডিং এর জন্য একটা ক্যান্ডিডেট লাগবে। ওকে? তো এখন এই এবিসি কোম্পানির অবস্থান কিন্তু জার্মানিতে। ঠিক আছে? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেক কিছুই আপনাদের ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এই এবিসি কোম্পানিটা ধরেন হচ্ছে জার্মানিতে অবস্থান, জার্মানি, হ্যাঁ? তো জার্মানি হচ্ছে আপনার ১ম বিশ্বে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ওরা। তো ওরা অনেক উন্নত। এখন এই এবিসি কোম্পানি চাইতেছে তাদের হচ্ছে একটা ক্যান্ডিডেট লাগবে। এখন এই এবিসি কোম্পানি কি করবে ১ম এই? সে করবে জার্মানির ভিতরে থাকা যে সকল স্টুডেন্ট অথবা যে সকল ক্যান্ডিডেট আছে, তারা চেষ্টা করবে ঠিক ১ম এ আমরা হচ্ছে জার্মানির ভিতর থেকে ক্যান্ডিডেট গুলা বাছাই করার চেষ্টা করি। কারণ এখানে স্পষ্ট। জার্মান ক্যান্ডিডেট হইলে জার্মান কোম্পানির জন্য বেস্ট। কারণ তারা ভাষা শেখা থেকে শুরু করে কালচার থেকে শুরু করে এভরিথিং তারা সেই পরিবেশেই বড় হইছে। তো যেখানের লোকেশন সেই এলাকার কর্মচারী হচ্ছে সেই জায়গার জন্য বেস্ট। ঠিক আছে? তো ১ম এ তারা চেষ্টা করবে এবিসি কোম্পানি তারা জার্মানি থেকে লোক নেওয়ার চেষ্টা করবে। দ্যাটস ওয়েল। এইখানে যদি আপনার না পায়, যদি না পায় তাহলে তারা চেষ্টা করবে কি জানেন? তারা চেষ্টা করবে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কোনো একটা দক্ষ একটা স্টুডেন্ট, দক্ষ বললে ভুল হবে। যেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে একটা স্টুডেন্ট নেওয়া হয়। তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিতরে কি আছে? আমেরিকা,
এরপরে আছে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আশেপাশে যে সকল ফ্রান্স আছে, ইংল্যান্ড আছে। তো এই সকল আশেপাশের দেশ থেকে তারা ১ম এ চেষ্টা করবে যে কোনো ক্যান্ডিডেট পাওয়া যায় কিনা। ঠিক আছে? অর্থাৎ তারা ১ম এ দেখবে যে তাদের নিজের দেশের ভিতর কোনো ক্যান্ডিডেট পাওয়া যায় কিনা। সেকেন্ডলি দেখবে যে তারা ঠিক কি কারণে অর্থাৎ তারা ঠিক হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে তারা কোনো লোক নিতে পারবে কিনা। এরপরে যদি না পায়, তখন তারা চেষ্টা করবে ইউরোপের কোনো একটা কান্ট্রি থেকে নেওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো হচ্ছে স্বল্প উন্নত বা মধ্য উন্নত দেশ। তো আমার হয়তো এখানে কোনো কথায় হয়তো ভুল হইতে পারে। ঠিক আছে? বাট কনসেপ্টটা আপনারা বোঝার চেষ্টা করেন এবং বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন। তো সেটা হচ্ছে আপনার ইউরোপের কোনো একটা কান্ট্রি থেকে নিবে। যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও না পায়। দেখেন ১ম এ তারা খুঁজলো জার্মানিতে, দেন তারা খুঁজলো কোথায়? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। দেন তারা যদি সেখানেও না পায়, তখন তারা খুঁজবে কি? ইউরোপের বাইরে যে সকল হচ্ছে স্বল্পোন্নত দেশ আছে, সে সকল দেশ থেকে। ঠিক আছে? সাপোজ তারা সেখানেও পেল না। তো আমি এখানে একটু লিখি, ইউরোপের ভেতরের মধ্য উন্নত দেশ, হ্যাঁ? মধ্য উন্নত দেশ। আচ্ছা, এখন জার্মানিতেও পেল না, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও পেল না। এখন মধ্য ইউরোপে মানে ইউরোপের ভিতরে অন্যান্য দেশ থেকেও পেল না। ঠিক আছে? তখন তারা খোঁজ করবে কোথায়? তখন তারা খোঁজ করবে ৩য় বিশ্বের কোনো দেশ থেকে। ৩য় বিশ্বের কোনো দেশ থেকে। তো এইটা হচ্ছে আপনার আমরা। আমরা বাঙালি বাংলাদেশ থেকে শুরু করে আফ্রিকার অনেক কান্ট্রি আছে। তো এইগুলো হচ্ছে আপনার ৩য় বিশ্বের দেশ। অর্থাৎ এরা হচ্ছে উন্নয়নশীল দেশ। ওকে? যে সকল দেশে করাপশন বেশি, এডুকেশন সিস্টেম অত ভালো না। তো আমরা সবাই জানি আসলে। তো এরপরে সাপোজ এখন আপনি আছেন এই দেশ থেকে। তাহলে আপনি দেখেন, আপনি যদি একটা হাউস বিল্ডিং করতে চান, আপনাকে ঠিক কতগুলা দেশ পার হয়ে আপনাকে হচ্ছে একটা ফার্স্ট হলো গেস্ট পাক বা ইন্টারভিউ যাইতে হচ্ছে। তো ঠিক এই কারণে আপনারা দেখবেন যে একটা স্টুডেন্ট যখন বেআইন শেষ করে অ্যাপ্লিকেশন করে, ১০০০ টার উপরে অ্যাপ্লিকেশন বা অনেক বেশি অ্যাপ্লিকেশন করার পরেও তারা কি একটা ইন্টারভিউর কল পায় না। কেন পায় না? কারণ যে সকল জায়গায় তারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা করে, সে সকল জায়গাতে যদি এই সকল কান্ট্রি থেকে যদি আপনার অ্যাপ্লিকেশন পড়ে, তখন তারা আগে এইগুলাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবে। কারণ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু অনেক ভঙ্গুর, প্লাস আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু এতটাও ভালো না, যতটা এই সকল দেশে আছে। ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে তাহলে এইখান থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? ঠিক আছে? তো এই যে বিষয়টা আমি বললাম সেটা আসলে বাস্তবতা। ঠিক আছে? এবং আমি কাউকে ডিমোটিভেট করতেছি না। ঠিক এরকম জিনিসগুলো আপনাকে পাড়ি দিতে হবে। ঠিক আছে? যখন আপনি একটা ভাষা শিখলেন, সার্টিফিকেট হইলো, দেন আপনাকে এইগুলা কিন্তু পাড় দিতে হবে। ঠিক আছে? এখন একটা কথা বলি সেটা হচ্ছে যে এইগুলা কি কোনো সমাধান নাই? অবশ্যই আছে। সমাধান হচ্ছে একটাই। আপনি যে দেশেরই হন না কেন, যে দেশেরই হন না কেন, আপনি যদি যোগ্য যদি হন, যোগ্য যদি হন তাহলে এই সকল ক্রাইটেরিয়া আপনি পার করে যাবেন ইনশাল্লাহ। একদম সহজেই। আর যদি আপনি অযোগ্য হন, আপনার ভিতরে যদি কোনো দক্ষতা না থাকে, আপনি যদি সেগুলো দেখাইতে না পারেন, তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন এবং এই সকল বিষয়গুলা আপনাকে তখন খুবই ভোগাবে। ঠিক আছে? এইজন্য আপনি যদি যোগ্য হন তাহলে এই সকল কোনো বিষয়ই আপনার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না ইনশাল্লাহ। এখন বলি, নতুন যারা শুরু করছেন, তাদের জন্য এখন কিছু কথা বলি। দেখেন, আমাদের ১ম স্টেজ থাকে ভাষাটা শেখা। ভাষা শেখা, হ্যাঁ? তো এই ভাষা শেখাটা এইখানে আসে সমস্ত বলব না, বেশিরভাগ স্টুডেন্ট যারা হচ্ছে প্রতারণার শিকার হয়। কেন প্রতারণার শিকার হয়? কারণ ভাই আপনি এমন একটা জায়গাতে যাচ্ছেন বা গন্তব্যে যাচ্ছেন যে গন্তব্যটা আপনি জানেন না। বাট কেউ একজন একটু আকটু জানে এবং আপনি সেই জিনিসটা ধরেই আপনি আগাতে যখন চান অর্থাৎ যে একটু জানে বা আপনি যখন হচ্ছে এমন একটা মানুষের কাছে যান, যে আসলে নিজেই ভালো জানে না বা বুঝে না, তখন কিন্তু আপনার প্রতারিত হওয়ার মানে চান্সটা তখন বেশি হয়। এখন বলি,
এই যে কমিউনিটিটা আছে আমাদের, জার্মান কমিউনিটি যেটা আস্তে, আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখন এইখানে যে সকল হচ্ছে আপনার কোর্স ব্যবসায়ী আছে, আমি কারো নাম উল্লেখ করব না। আমরা কম বেশি সবাই জানি কে কি রকম। আমি কারো নাম উল্লেখ করতে চাইও না। আর এটা বলা আসলে ঠিকও না। তো এখন এই যে আমরা ভাষাটা শিখবো, এখন কিভাবে শিখবো, কই থেকে শিখবো? আমরা কোথায় গেলে প্রতারিত হব না? তো এখন দেখেন, আমি যে সকল ওয়েটা বলবো, সেই সকল ওয়েতে যদি আপনি ভাষাটা শিখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার প্রতারিত হওয়ার চান্সটা খুবই কম। দেখবেন আমার প্রোফাইলে একটা পোস্ট করা আছে। তো মেন্টর ছাড়া কি একা, একা জার্মান শেখা যায় কিনা? তো আমি হয়তো এপ্রিলের মাঝামাঝি এটা পোস্টটা করছিলাম। তো এটা পড়লে পরে আপনি ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। ঠিক আছে? আশা করি। তো এখন ধরেন আপনার এই ভাষা শেখা, এটা একটা লং জার্নি এবং আপনারা একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা যদি সত্যি এই লাইনে আসতে চান, ঠিক আছে? অন্তত ৩ টা বছর আপনি সময় নিয়ে এই লাইনে আসবেন। ৩ বছর। এখানে ১ দিনও কম না। ৩ বছর। সর্বনিম্ন ৩ বছর সময় নিয়ে আপনাকে এই লাইনে আসতে হবে। তো এই ৩ বছর সময়টা ভাষা শেখা, এক্সাম প্লাস আপনার Ausbildung পাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ৩ বছর সময় আপনার এখানে লাগবেই। ঠিক আছে? এখন ভাই আমি কিন্তু Ausbildung কোনো জ্ঞান দিতেছি না। ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি আসলে আমিও তো এই লাইনে আছি। আসলে বাস্তবতাটা কিরকম? ঠিক আছে? আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি এখানে বলতেছি না কিভাবে Ausbildung পাবেন, কিভাবে কি করবেন। এরকম কিন্তু আমি কিছুই বলতেছি না। সো এই জিনিসটা কেউ নোট করবেন না। আবার এটার জন্য আমাকে কেউ কমেন্টও কইরেন না। ঠিক আছে? তো প্রথমত ভাষা শিখা। তো ভাষা শিখতে আপনার অনেক সময় লাগে যাবে। অনেক সময় বলতে এটা one of the hardest language in the world. তো সেইজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ভালোমতো শিখতে হবে। এরপরে যে মেইন সমস্যাটা আছে, সেটা হচ্ছে আপনার এক্সাম দিয়ে সার্টিফিকেট নেওয়া। তো আমরা সবাই জানি যে জার্মান ভাষা দেওয়ার জন্য বাংলাদেশে একটা মাত্র ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে গোয়েত ইনস্টিটিউট। তো এই গোয়েত থেকে আপনি এক্সাম দিয়ে পাস করবেন। দ্যাটস ওকে। আপনি ভালো পারলে অবশ্যই পাস করবেন। এতে কোনো ডাউট নাই। বাট আপনি যেখানে পরীক্ষা দিবেন, পরীক্ষার সিট সংখ্যা এতটাই সীমিত যে যা বলার বাইরে। আমাদের হচ্ছে ক্যান্ডিডেটের মানে অনুযায়ী সিট সংখ্যা অনেক কম। এখন এইটা আসলে আমাদের ব্যাড লাক। কারণ হচ্ছে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে জন্মগ্রহণ করছি। আমি নিজেও এটা মনে করি যে আমাদের জন্মটাই আসলে ভুল দেশে হইছে। তো যাই হোক আল্লাহ তাআলার পরিকল্পনা আসলে অন্যরকম। যাই হোক সবকিছুতে আসলে অভিযোগ করার ওয়ে নাই। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যে এক্সামটা দিব, এক্সামের সিট পাওয়াটা খুবই টাফ। অর্থাৎ ভাষাটা শিখলেন আপনি কোনমতো। এরপর আপনি এক্সাম দিবেন। এক্সাম দিয়ে সার্টিফিকেট নিবেন। ওকে দ্যাটস সার্টিফিকেট পাওয়ার পরে আমি যে ১ম এ যেগুলা বললাম ঠিক এই সবগুলা তখন আপনাকে ফেস করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এই ১ম ধাপে ভাষা শেখা এবং এক্সাম দেওয়া। দেন এই 3rd স্টেজে এসে আপনাকে এইটা নিয়ে তখন প্যারা খাইতে হবে। যদি না আপনি যোগ্য হন, তাহলে দেখবেন আপনি ইনশাআল্লাহ এই সমস্ত কিছু পার হয়ে যাবেন। কারণ হচ্ছে এইখানে আপনার হচ্ছে মোটামুটি যোগ্য মানুষরাই একমাত্র যাইতে পারবে। ঠিক আছে? তো জার্মানরা এমন একটা জাতি, তারা হচ্ছে অযোগ্যদের ভরবে না। আপনার পদ যদি খালিও থাকে, তাহলে সেখানে অযোগ্য কাউকে বসাবে না। পদ খালি রাখবে। বাট যোগ্য মানুষ হলে তারা ঠিকই নিবে। এটা মনে রাখবেন, হ্যাঁ? তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখন এই ৩ টা স্টেজে আইসা, হ্যাঁ? তো এখানে আমি একটু Ausbildung নামটা দিয়ে দেই। Ausbildung, হ্যাঁ? তো এই Ausbildung যেটা আছে, তো এই ৩ টা স্টেজে আইসা তো ভাষা শেখার ক্ষেত্রে ১ম এ অনেক স্ক্যাম হয়। এমন একটা পারসনের কাছে যায়, সে আপনাকে অনেক স্বপ্ন দেখায় যে, "ঠিক আছে তুমি আমার কাছে আসো। তুমি যদি আমার কাছে পড়ো, তাহলে তুমি অবশ্যই জার্মানিতে যাইতে পারবা। আমি তোমাকে হাউস বিল্ডিং এর জন্য হচ্ছে সবকিছু ম্যানেজ করে দেব। তার বদলে আমাকে টাকা দাও।" আমি গত ২-১ দিন আগেও একটা পোস্টে দেখলাম যে হাউস বিল্ডিং এর নাম কইরা একটা লোকের কাছে একটা লোকের কাছ থেকে একটা মানে মেন্টর আমি চিনি না আসলে ৳৪০,০০০ নিয়ে নিছে ভাই। কেন রে ভাই? ও নিজেই বাংলাদেশে এবং সে নিজে কিভাবে হাউস বিল্ডিং দেওয়ার চেষ্টা মানে হাউস বিল্ডিং দিতে পারবে? তো কথা হচ্ছে যে আমি হাউস বিলং সম্পর্কে জাস্ট বাস্তবতাটা বলতেছি আপনাদের এবং এই ভিডিওর পর আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার শেখাটা উচিত হবে কিনা। ঠিক আছে? তো এখন ভাষাটা শেখার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন গোয়েত ইনস্টিটিউট থেকে শেখার জন্য। কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ইনস্টিটিউটের ক্ষমতা নাই যে গোয়েতের মতো একটা পরিবেশ, মান সমস্ত কিছু তারা দিতে পারবে। এটা হচ্ছে ১ম কথা। বাট গোয়েতে তো সবাই পড়তে পারে না। সেই টাকাটাও সবার হয়তো থাকে না। এরপরে যদি গোয়েত যদি না থাকে, তাহলে আমি বলব যে আপনি অবশ্যই, অবশ্যই
বাংলাদেশের 2nd একজন মানুষ আছে, যার মানে একটাই মানুষ আছে যিনি হচ্ছে মানে সত্যি কথা বলতে one of man তো যেটাই বলি সেটাই কম হয়ে যায়। তো তিনি হচ্ছে সরফুদ্দিন স্যার। তো উনি অনেক মানে বয়োজ্যেষ্ঠ একজন মানুষ। তো উনার কাছে আপনি পড়তে পারেন এবং উনার প্রতি আমাদের সম্মান, ভালোবাসা সবারই আছে। দেখেন একটা বিষয়, এমন একটা মানুষ সরফুদ্দিন স্যার, যার নিজের কখনো মার্কেটিং তার করার প্রয়োজন হয় নাই। বরং যে সকল প্রতিষ্ঠানগুলা আছে যারা আসলে মানে সত্যিই ব্যবসা-বাণিজ্য করে এইগুলা নিয়া, দেখবেন তাদের এড-এ ভইরা যাবে আপনার হচ্ছে Facebook এবং আপনি স্ক্রল করতে, করতে সেটা দেখতে পারবেন। ঠিক আছে? তো এমনও এড আছে আপনি দেখবেন যে তার কাছে পইড়া বিদেশে চলে গেছে অর্থাৎ জার্মানিতে চলে গেছে। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আপনার কাছে পইড়া গিছে ভালো কথা। কিন্তু আপনার কাছে তো আর ওই একা সে পড়ে নাই। আরো তো ১০০ জন স্টুডেন্ট পড়ছে। তাহলে আপনি এটা কেন উল্লেখ করেন না? যে আমার কাছে ১০০ জন পড়ছে, ১০০ জনের ভিতর ১ জন যাইতে পারছে। এটা কেন তারা উল্লেখ করে না? কেন তারা বাস্তবতাটা বলে না? এটাই হচ্ছে সবচাইতে বড় আমার মানে অভিযোগের বিষয়টা। এরপরে আরেকটা ছোট্ট অভিযোগ, এটা আমি বেশি বড় করে বলতেছি না। সেটা হচ্ছে যে যারা এরকম পোস্ট করে, তারা নিজেরা কেন যায় না আগে? ঠিক আছে? তো যাই হোক, এটা সবার তাদের বিষয়। তো ভাষা শেখার ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আর যারা স্বপ্ন দেখাবে তাদের থেকে হাজার মাইল দূরে থাকবেন এবং আমার প্রোফাইলে আরো একটা ভিডিও আমি আপলোড করছিলাম। সেটা হচ্ছে কিভাবে হচ্ছে আপনি আপনার মেন্টরের সার্টিফিকেটটা চেক করবেন। এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আপনি যার কাছে অ্যাডমিশনটা নিবেন, তার সার্টিফিকেটটা দেখে চেক করে সিওর হয়ে তারপরে আপনি অ্যাডমিশনটা নিবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি প্রতারিত হবেন না। ঠিক আছে? এরপরে আসে হচ্ছে আপনার এক্সামের বিষয়টা। তো এক্সামের জন্য অনেকেই অনেক জায়গায় কোর্স করে থাকেন। দ্যাটস ফাইন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট এক্সামের জন্য আবার নতুন একটা ট্রেন্ড আছে যে আমাকে যদি কেউ সিট ম্যানেজ করে দেয় আমি তার জন্য টাকা দেব। দ্যাটস ফাইন ভাই, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। একজন সিট ম্যানেজ করে দিলে আপনি টাকা দিলেন। ওকে। বাট অনেকেই এই এক্সামের জন্য সবচাইতে বেশি যে ভোগাটা করে তারা সিট পায় না। অনেকেই আছে ৬ মাস ৮ মাস যাবৎ কোনো সিট পায় না। অর্থাৎ তারা বেআইন শেষ কইরা এক্সাম প্রিপারেশন নিছে, এখন তারা সিট পাচ্ছে না। যার ফলে তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রেও হবে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন আপনি। আর যাদের টাকা-পয়সা আছে তাদের কথা ভিন্ন। তারা হচ্ছে ইন্ডিয়াতে অথবা মালয়েশিয়াতে অর্থাৎ বাইরের কান্ট্রি থেকে তারা দিয়ে আসছে। কিন্তু আপনার যদি সেরকম পরিমাণ অ্যামাউন্ট যদি বা ফিন্যান্সিয়াল অবস্থা যদি অতটা ভালো না থাকে, তাহলে একটা সময় আপনি এই এক্সাম দেওয়ার জন্যই আপনি অনেকটা ডিমোটিভেট হয়ে যাবেন। দেখেন, ভাষা শিখা গেল, এক্সাম গেল, এরপর Ausbildung গেল। এরপরে আপনার কতগুলা স্টেজ পার করতে হবে। এরপরে না হচ্ছে আপনি জার্মানিতে যাইতে পারবেন। ঠিক আছে? এই যে এতগুলা স্টেজ পার করার পরেই আপনি শুধুমাত্র যদি যোগ্য হয়ে থাকেন তবে যাইতে পারবেন। এখন ৩ টা বছর সময় কিন্তু বড় একটা সময় এবং এই ৩ টা বছর সময় দেওয়ার মন মানসিকতা যদি আপনার না থাকে, তাহলে জার্মানি বা Ausbildung আসলে আপনার জন্য না এবং এই ৩ টা বছর ধৈর্য ধরে রাখা চাট্টিখানি কথা না। তো এই রাস্তায় যারা আসবে তারা অবশ্যই ৩ টা বছর সময় নিয়ে আসবেন। আর অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন এবং যে সকল কথাগুলো আমি বললাম একদম বাস্তবতা তুলে ধরলাম। কেউ বা কোনো মাদারবোর্ড যদি আপনাদের স্বপ্ন দেখায় যে আসো ভাষা শেখো আর জার্মানি চলে যাও, তাদের গালে ২ টা চড় মেরে দিলে আমি খুব খুশি হব। ঠিক আছে? কারণ এই বাস্তবতা এটা কঠিন না। আমি কাউকে ডিমোটিভেট ও করতেছি না। কাউকে আমি মোটিভেট ও করতেছি না। যেটা বাস্তব সেটা বললাম। এরপরে আপনি চিন্তা করবেন যে এতগুলা জিনিস আপনি পার করতে পারবেন কিনা এবং এই এতগুলা জিনিস যদি আপনার পার করার মন মানসিকতা থাকে এবং আপনার যদি সেরকম এবিলিটি থাকে, তো Herzlichen Glückwunsch, ঠিক আছে? Herzlichen Glückwunsch, আপনার জন্য জার্মানি খোলা। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আশা করছি সবাই একটু হলেও বোঝার চেষ্টা করছেন এবং বুঝছেন আশা করি। তো যাই হোক, ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার কথা হবে। আর আমি তো হচ্ছে আপনাদের জন্য ভিডিও করতেছি এবং ইনশাআল্লাহ খুব দ্রুত হচ্ছে রিলস ভিডিও আনবো। যেখানে ছোট, ছোট গ্রামার যেসব বিষয় আছে, ভোকাবুলারি সেগুলা ইনশাআল্লাহ আমার যতটুকু সাধ্য আছে আপনাদেরকে ফ্রিতে দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে।